দানবীর রাজার নাম আসে তার মধ্যে অন্যতম হচ্ছে পাল বংশীয় রাজা এই হরিশ্চন্দ্র। কোনো গার্ড এখানে থাকে না, সকালবেলা গেট খোলা হয় আর বিকালবেলা গেট বন্ধ করে দেওয়া হয়। শতবর্ষী একটা কাঁঠাল গাছ, তো এটার বয়স কি 100 বছর নাকি আরো বেশি? আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি সাভার রাজা হরিশ্চন্দ্রের রাজপ্রাসাদ দেখতে, তো চলুন সেটাই দেখা যাক। রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ দেখতে প্রথমে আসতে হবে সাভার স্ট্যান্ড থেকে এক অটোতে করে চলে আসতে হবে অন্ধ মার্কেট। তো অন্ধ মার্কেট থেকে আপনি 20 টাকায় অটোতে করে চলে আসবেন রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদে। তো আপনি অটোকে বলবেন আমি রাজপ্রাসাদে যাব, তাহলেই অটো আপনাকে নিয়ে আসবে। এটা হচ্ছে প্রাসাদের মূল ফটক, আর এটা সবসময় খোলাই থাকে, কোনো টিকিট বা কোনো গার্ড এখানে থাকে না। সকালবেলা গেট খোলা হয় আর বিকালবেলা গেট বন্ধ করে দেওয়া হয়, এর মধ্যে সবাই এসে এখানে ভ্রমণ করে বা ঘুরে যায়। আমি এখন দাঁড়ায় আছি ঠিক এটার পিছনে, যে এটাই হচ্ছে মূল প্রাসাদ, এবং মূল প্রাসাদের ঠিক সামনেই আছে ডান পাশে একটা আম গাছ। ঠিক আম গাছের পিছনেই আছে যারা এখানে দেখাশোনা করে, তারা আর কি, তাদের থাকার ব্যবস্থা করা আছে। রাজা হরিশ্চন্দ্র এই রাজপ্রাসাদটি নির্মাণ করে খ্রিস্টীয় 700 থেকে 800 শতাব্দীর দিকে। তো পরবর্তীতে রাজা হরিশ্চন্দ্রের ক্ষমতার পরবর্তী থেকে 19 শতকের শেষ সময় পর্যন্ত এই রাজপ্রাসাদটি মাটির নিচে স্তূপ করা ছিল। এর পরবর্তী সময় এটা খনন করা হয়। 1918 সালে ডক্টর নলিনীকান্ত ভট্টশালীকে এই রাজবাড়ির কাছাকাছি গ্রাম রাজাসনের ভূতাত্ত্বিক মাটি খননের পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। তো মাটি খননের কাজের ফলে এই রাজবাড়ির আশেপাশে এই রাজবাড়িতে কিছু সেই সময়ের স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের কিছু ধর্মীয় সংস্কৃতি এবং কিছু বৌদ্ধ মূর্তি পাওয়া যায়। তার প্রেক্ষিতে 1990-91 সালের দিকে এই রাজা হরিশ্চন্দ্রের রাজপ্রাসাদ খনন করা হয়, এবং খনন করার পরে বাংলাদেশ ভূতত্ত্ব অধিদপ্তরকে এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়, এবং এটার বর্তমানের মালিকানাধীন বাংলাদেশ ভূতত্ত্ব অধিদপ্তর। রাজবাড়ির ঠিক পিছনে এবং পশ্চিম পাশে হচ্ছে বৌদ্ধ মন্দির বা বৌদ্ধ বিহার। এই বৌদ্ধ মন্দির এর এই যে ছোট ছোট কক্ষগুলা, এই কক্ষগুলাই বৌদ্ধ যে ভিক্ষুরা আছে, এই বৌদ্ধ ভিক্ষুরা এই কক্ষগুলোতেই থাকতো, এবং এটা মন্দিরের পাশাপাশি পাঠশালা হিসেবে ব্যবহার করা হইতো। তো এই যে ছোট ছোট এই কক্ষগুলো দেখতেছেন, এই কক্ষগুলোতেই বাচ্চাদের বা ছাত্রদের শিক্ষা দেওয়া হইতো, এবং বৌদ্ধ ভিক্ষুরা এখানেই থাকতো। প্রাচীন বাংলার ইতিহাস ঘাটলে যে কয়জন দানবীর রাজার নাম আসে তার মধ্যে অন্যতম হচ্ছে পাল বংশীয় রাজা এই হরিশ্চন্দ্র। তো উনি যখন এই রাজ্য পরিচালনা করতেন, তো ওনার প্রতি মানুষের কৃতজ্ঞতা ছিল অনেক, এবং মানুষ ওনাকে খুবই ভালোবাসতো। তো এই রাজ্যটা, এই অংশ, এই রাজা হরিশ্চন্দ্রের এই রাজ্যের অংশটা ছিল সর্বেশ্বর রাজ্য। এই সর্বেশ্বর রাজ্যের রাজধানী ছিল সম্ভার। এই সম্ভার ছিল বংশী নদীর তীরবর্তী একটি স্থান, এবং এই সম্ভার নাম থেকে পরবর্তীতে কিন্তু এই সাভার, যে আমরা যে এলাকাটা সাভার বলি, সাভার থানা, এর পরবর্তীতে এই সাভার নামটি আসে। এই রাজপ্রাসাদটি একাধিকবার সংস্কার করা হয়। এই সংস্কারের ফলে দেখা গেছে যে তার চিহ্ন অনেকগুলাই পাওয়া যায়। যে এখন আমাদের বর্তমান সময়ে যে সমস্ত ইট ব্যবহার করা হয়, এই যে এই ইটগুলা কিন্তু এখন দেখা যায় যে এটা পরবর্তীতে সংস্কার করে এগুলা নতুন করে করা হয়েছে। তো একটা জিনিস স্পষ্ট, যেটা আর কি, এটার স্থায়িত্ব কাল ছিল অনেক বছর। খননের সময়, সেই সময় ব্রোঞ্জ দিয়ে নির্মিত মূর্তি দেখে বোঝা যায় যে এখানে এই অঞ্চলটি মহাজনী বৌদ্ধ ধর্মাবলম্বীদের কেন্দ্রস্থল ছিল, এবং এছাড়াও এখানে পাওয়া যায় মুকুট, ধুতি পরিহিত কিরিট মুকুট, তারপর আপনার আরও অনেক বিষ্ণু মূর্তি সহ কিছু অনেক বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনেক ধর্মীয় উপাসনার যে বস্তু সেগুলা। তো পরবর্তীতে এইগুলা রাখা হয় বাংলাদেশ জাতীয় জাদুঘরে। বর্তমান সময়ের প্রেক্ষিতে এই মসজিদপুরের ওরকম কোনো গুরুত্ব নাই, কিন্তু যখন
পাল বংশীয় রাজারা এই রাজ্য পরিচালনা করতেন তখন কিন্তু এই অঞ্চলটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল ছিল এবং এটাই ছিল এই অঞ্চলের এই অঞ্চলের রাজধানী। এবং সেই সময় এই জায়গাটার নাম ছিল রাজাসন। পরবর্তীতে এই রাজাসন থেকে নাম হয় এখন মসজিদপুর নামে সবাই পরিচিত। কিন্তু এখন বর্তমানে হয়তো এই মসজিদপুরের মানে পরিচিতিটা অনেক নাই, কিন্তু একটা সময় কিন্তু এই অঞ্চলের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল এই মসজিদপুর বা রাজাসন গ্রাম। রাজপ্রাসাদের ঠিক পিছনে এবং যে বৌদ্ধ মন্দিরটা আছে, মন্দিরটার পাশেই আছে এই শতবর্ষী একটা কাঁঠাল গাছ। তো এটার বয়স কি 100 বছর নাকি আরো বেশি, এটা বলার হয়তো কোনো সঠিক ধারণা কারো নাই, কিন্তু এটার সাইজ দেখলে মনে হয় যে এটার বয়স 100 বছরের চেয়েও বেশি হবে। বিকাল হলে এখানে নানান প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এই রাজপ্রাসাদ দেখার জন্য। আর এই এলাকার যারা শিশু কিশোর আছে তাদের জন্য খেলার জন্য একটা দারুণ একটা মাঠও হয়ে যায় এই পরিত্যক্ত রাজপ্রাসাদ। বড় ভাই, আপনি কোথা থেকে আসছেন আর এখানে কি মাঝে সাঝে আসা হয় কিনা? আমি রাজাসন থেকে আসছি। এখানে মাঝে সাঝে আসা হয়। আমি তো চাকরিজীবী লোক, এটা শুক্রবারে যখন অফ থাকে যতটা সময় পারি এই জায়গায় দেওয়ার জন্য। এখানে পুরনো অনেক ঐতিহ্য আছে, দেখলে অনেক ভালো লাগে আর অনেক কথাই মনে পড়ে। এখানে আসলে যে রাজাদের আমলের, হ্যাঁ, রাজাদের আমলের অনেক স্মৃতি দেখতে পাই। আপনারা এই পাশ থেকে ওই পাশগুলো ঘুরে দেখতে পারবেন। প্রত্যেকটা জায়গায় রাজাদের কিছু না কিছু স্মৃতি আছে। আসলে মনটা জুড়ে যায় যতটা চেষ্টা করি বিকাল টাইমটা এখানে সময় দেওয়ার। প্রাচীন বাংলার ইতিহাস জানলে খুব ভালো লাগে। এখানে আসলে প্রাচীন বাংলার অনেক ঐতিহ্য সম্পর্কে আপনি জানতে পারবেন, দেখতে পারবেন এবং ভালো লাগে। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তো জোরে বলতে হবে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে ভাই, আপনি কি এখানে এটার দায়িত্বে আছেন? এই জি, আমি এর দায়িত্বে আছি। মানে এটা এখন রক্ষণাবেক্ষণ কিভাবে হইতেছে আর মানে এটা নিয়ম কানুন কিভাবে, মানুষ কিভাবে ঘুরতে আসে, তারপর এগুলো নিয়ে একটু বলতেন যদি আর কি শর্ট করে। এটা সরকারের মাধ্যমে চলে আছে, এটা সরকারের অধীনে চলে। এটা আমরা এখানে চাকরি করি, এটা আমার কেয়ারটেকার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে চাকরি করি, দেখাশোনা করি, রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। এটা মানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রত্নতত্ত্ব অধিদপ্তর অফিসের আন্ডারে এখন। হ্যাঁ, মানে মাঝে সাঝে অফিসাররা আসে, ওরা দেখে যায়, পর্যবেক্ষণ করে না করে। মানে এখন কি আপনি একাই আছেন? এখানে আমরা দুজন আছি। দুজন আছেন, মানে দুই শিফটিতে কাজ করেন? দুই শিফটি না, একই সময় ডিউটি আছে। দুজনে এক সমানে থাকি আর কি। এক সমানে থাকেন? এক সময় থাকি। মানে এটা গেটটা বন্ধ করেন কখন আর খোলেন কখন? 9টা বাজে খোলার টাইম, আর 5টা বাজে হলো আপনার বন্ধ করে টাইম। আমরা এখানে টিকিট সিস্টেম হয় না বিদায় আমরা একটু আগে বা একটু পিছিয়ে বন্ধ করে দিই আর কি, আবার খুলে দিই। এই অবস্থা চালায় আর কি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদের ঠিক বাহিরেই এখানে ঘুরতে আসা মানুষদেরকে কেন্দ্র করে বাহারি রকমের খাবারের আইটেম বসে। ফুচকা, ঝালমুড়ি সহ নানান রকমের খাবার এখানে বসে প্রতিদিন বিকালবেলা। চাইলে আপনি ফাস্টফুড আইটেম খাবারও পাবেন আশেপাশে। তো সূর্য মামা চলে যাচ্ছে, আমাদেরও চলে যেতে হবে। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তো ঘোরাঘুরি করে বাংলাদেশের প্রাচীন বাংলার ঐতিহ্য দেখে মনটা প্রশান্তিতে ভরে গেল। তো চাইলে আপনারাও এসে ঘুরে যেতে পারেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।